আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক কনসেপ্ট অফ সুপার কিংডম অ্যান্ড কিংডম এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা খুবই অল্প দিন হয়েছে বায়োলজি সাবজেক্টটার সাথে পরিপূর্ণভাবে পরিচিত হয়েছো, তাই আজকে এই টপিকটা আশা করি তোমাদের সবার মাথায় গেঁথে যাবে। আসলে আমরা টপিকটা নিয়ে পড়াশোনা করি। দেখো, আমাদের জীব জগতে যত জীব আছে বা লিভিং অর্গানিজম আছে সেটাকে আমরা দুইটা সুপার কিংডম এ অন্তর্ভুক্ত করতে পারি। একটা হচ্ছে সুপার কিংডম 1 বা প্রো ক্যারিওটা, আর একটা হচ্ছে সুপার কিংডম 2 বা ইউ ক্যারিওটা। সুপার কিংডম 1 প্রো ক্যারিওটা এর আন্ডারে মাত্র একটা মাত্র রাজ্য আছে। সেই রাজ্যটার নাম কি বলতো? সেই রাজ্যটা হচ্ছে মনেরা। সেই রাজ্যটার নাম কি? মনেরা। ঠিক আছে, সেই রাজ্যটার নাম কি? মনেরা। এবং সুপার কিংডম 2 বা ইউ ক্যারিওটা, তার আন্ডারে চারটা রাজ্য রয়েছে, কিংডম 2, 3, 4, 5, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন সোজা বাংলা কথায় আমরা যদি এদের উদাহরণ মনে রাখতে চাই, সেই ক্ষেত্রে একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি? এই যে মনেরার এক্সাম্পলে আমার সকল ব্যাকটেরিয়া চলে আসবে। কি চলে আসবে? সকল ব্যাকটেরিয়া কোথায় চলে আসবে বলতো? মনেরার আন্ডারে। ঠিক আছে, আচ্ছা। প্রোটিস্টার আন্ডারে আমার হচ্ছে সকল অ্যালগি বা শৈবাল চলে আসবে। সকল অ্যালগি বা শৈবাল সেটা কোথার আন্ডারে চলে আসবে? প্রোটিস্টার আন্ডারে। সকল ফাঙ্গাস বা আমরা বাংলায় যেটাকে বলি ছত্রাক, ফাঙ্গাস বা ছত্রাক, সেটা কার আন্ডারে চলে আসবে? কিংডম 3 বা ফানজাই। কিংডম 4 বা প্লান্টি, এর আন্ডারে হচ্ছে সকল উদ্ভিদ চলে আসবে। সকল কি? উদ্ভিদ বা প্ল্যান্ট চলে আসবে। এবং কিংডম 5 বা অ্যানিমেলিয়া, এর আন্ডারে হচ্ছে সকল প্রাণী বা এনিমেল। সকল প্রাণী বা এনিমেল সেটা হচ্ছে অ্যানিমেলিয়ার আন্ডারে চলে আসবে। ঠিক আছে, এখন সবাই নিজ নিজ কক্ষপথে থাকলেও, সবাই নিজ নিজ জগতের আন্ডারে থাকলেও, কিছু জীব সেই জগৎ থেকে বের হয়ে আসতে চায়। আছে না কিছু স্টুডেন্ট ক্লাসে অমনোযোগী, ক্লাস করতে চায় না, ক্লাস ফাঁকি দিয়ে বের হয়ে চলে আসতে চায়, ঠিক না? সেই বের হয়ে আসা স্টুডেন্টদের আমরা সাধারণত কি মনে করি? যে তারা খুবই কি? দুষ্টু। হ্যাঁ, দুষ্টু অথবা কি? নষ্ট প্রকৃতি। ছেলেটা বিগড়ে গেছে, মেয়েটা বিগড়ে গেছে, সে ক্লাস করতে চায় না। ঠিক একইভাবে এই যে অ্যালগি বা শৈবাল, তার আন্ডারে আগে একজন ছিল। সেই একজনের নাম ছিল সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। সেই নীলাভ সবুজ শৈবাল তার পছন্দ হয় নাই প্রোটিস্টা কিংডমে থাকার। তার পছন্দ হয় নাই কি? আমার এই প্রোটিস্টা কিংডমে সে থাকতে চায় নাই। সে বের হয়ে আসছে, সে ক্লাস করতে চায় নাই। সে ছেলে বা মেয়েটা ক্লাস করতে চায় নাই, নষ্ট হয়ে গেছে। ঠিক একইভাবে এই যে নষ্ট হয়ে যাওয়া, সেই কথাটা দিয়ে আমরা মনে রাখতে পারি এই নীলাভ সবুজ শৈবাল, তার যে বৈজ্ঞানিক নাম সেটাও কিন্তু নষ্ট। এবং সেই নষ্টটা কি? তার বৈজ্ঞানিক নাম হচ্ছে নস্টোক। তার বৈজ্ঞানিক নাম কি? নস্টোক। তাহলে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি, সেটা প্রোটিস্টার আন্ডারে না যে কার আন্ডারে চলে আসছে? মনেরার আন্ডারে। কথা বোঝা গেছে? ওকে, এবার আমরা নেক্সট স্লাইডের দিকে চলে যাই। দেখো, এখানে তোমাদের সামনে কিছু কথা বলা আছে। প্রো ক্যারিওটা, ইউ ক্যারিওটা। প্রো ক্যারিওটা, ইউ ক্যারিওটা, এই দুইটা কথাই গ্রিক শব্দ থেকে আসছে। কোথা থেকে আসছে বলতো? গ্রিক শব্দ থেকে। আচ্ছা, গ্রিক প্রো কথাটা মানে হচ্ছে বিফোর, বা আমি যদি আরো স্পেসিফিকভাবে বলতে চাই প্রিমিটিভ। বিফোর বা হচ্ছে কি? প্রিমিটিভ, পুরনো, সেকেলে। ঠিক আছে, আর গ্রিক ক্যারিয়ন কথা মানে হচ্ছে নাট কথা। নাট মানে আমরা যেটাকে, এটা একটা, ওই যে নাট বলতে আমরা কি সুপারি টাইপের জিনিস বুঝাই না? হ্যাঁ, নিউক্লিয়াসটা দেখতে ঠিক একই রকম। তাহলে গ্রিক ক্যারিয়ন কথাটার মানে হচ্ছে কি বলতো? নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটা, এটা মানে হচ্ছে তার নিউক্লিয়াসটা অনেক সেকেলে, পুরনো,
মানে তার নিউক্লিয়াসটা সুগঠিত নয়, সুন্দর নয়। আমরা সেকেলে বা আদিম যুগে যেসব মানুষ থাকতো, আজকে আমরা যেরকম পোশাক আশাকে মার্জিত হয়ে গেছি, তারা কিন্তু সেরকম মার্জিত ছিল না, মানে তাদের পোশাক আশাকে মার্জিত ছিল না। ঠিক একইভাবে এই নিউক্লিয়াসটাও মার্জিত থাকে না। অন্যদিকে ইউক্যারিওটা, সেটা গ্রিক ওয়ার্ড ইউ থেকে আসছে, ইউ মানে কি গুড, এবং ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে তার যে নিউক্লিয়াস সেটা হচ্ছে সুগঠিত বা ওয়েল কনস্টিটিউটেড। এখন আমি যে সুগঠিত বা ওয়েল কনস্টিটিউটেড কথা বলতেছি, এইটা মানে আমরা কি বুঝে থাকি? দেখো এই যে নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াসের কয়েকটা অংশ, দেখো নিউক্লিয়াসের কয়েকটা অংশ কি কি? দেখো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পোর, ক্রোমাটিন পার্টিকেল। এই যে একটা নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ থাকে সেটাকে আমরা কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন। এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে ফ্লুইড বা তরল পদার্থটা থাকে সেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। আমরা হচ্ছে জেনারেলি প্লাজম কথাটার মানে হচ্ছে বুঝি ফ্লুইড। প্লাজম কথাটার মানে কি? ফ্লুইড। তাহলে নিউক্লিয়াসের আন্ডারে যেই ফ্লুইডটা থাকে সেটাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। এবং একটা বড় গোলাকার যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি? নিউক্লিওলাস। মাঝে মধ্যে এই যে আমার নিউক্লিয়ার মেমব্রেন, তার মাঝে মধ্যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাগুলোকে আমরা কি বলি? নিউক্লিয়ার পোর। এবং সুতার মতো যে অংশ থাকে সেটাকে বলা হয় ক্রোমাটিন পার্টিকেল। এখন এই কথাগুলোর মানে কি? এই জিনিসগুলার, এই পার্টগুলো যেই নিউক্লিয়াসে থাকবে সেই নিউক্লিয়াসকে বলা হবে ইউক্যারিওটিক নিউক্লিয়াস বা ইউক্যারিওটা। আর যার মধ্যে শুধুমাত্র এত কিছু না থেকে অনলি মাত্র ক্রোমাটিন পার্টিকেলগুলো থাকবে, অনলি মাত্র ক্রোমাটিন পার্টিকেলগুলো থাকবে, সেই নিউক্লিয়াসকে বলা হয় প্রোক্যারিওটিক নিউক্লিয়াস। কথা বুঝাইতে পারছি? তাহলে যে নিউক্লিয়াসের মধ্যে সবগুলো আদর্শ অংশই থাকবে সেটাকে বলা হয় ইউক্যারিওটিক নিউক্লিয়াস, আর যার মধ্যে শুধুমাত্র ক্রোমাটিন পার্টিকেল থাকবে তাকে বলা হবে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস। এই যে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, তার মধ্যে নিউক্লিয়াসের কোনো অংশই নাই, শুধুমাত্র একটা আছে ক্রোমাটিন পার্টিকেল বা ক্রোমাটিন জালিকা। তাও সে নিজেকে নিউক্লিয়াস দাবি করছে, যেটা কি আসলে কি নিউক্লিয়াস দাবি করা তার জন্য সঠিক না? সঠিক না। এই জন্য এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয়, এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় সিউডো নিউক্লিয়াস। দেখো তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, সিউডো নিউক্লিয়াসের সিওডোর মধ্যে পি কিন্তু প্রোনাউন্সিয়েশনে সাইলেন্ট থাকবে। আমরা এটাকে কি উচ্চারণ করব? সিওডো নিউক্লিয়াস। এবং সিওডো কথাটার মানে আমরা বুঝি ছদ্মবেশ। সিওডো কথাটার মানে আমরা কি বুঝি থাকি বলতো? ছদ্মবেশ। যেহেতু এই নিউক্লিয়াসটা নিজেকে নিউক্লিয়াস দাবি করছে, বাট তার মধ্যে কোনো নিউক্লিয়াসের তেমন পোর্শন নাই, শুধুমাত্র ক্রোমাটিন পার্টিকেলটা আছে, এই জন্য এই নিউক্লিয়াসকে আমরা কি বলছি? সিওডো নিউক্লিয়াস। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আমরা নেক্সট স্লাইডটায় চলে যাই। দেখো এই পর্যন্ত যত জীব আছে সেই জীবগুলোকে আমার আর.এইচ. হুইটেকার, কে কোন বিজ্ঞানী বলতো? বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 সালে 5টা রাজ্যে ভাগ করছে। পরবর্তীতে দেখা গেছে এই 5টা রাজ্যকেই 2টা সুপার কিংডমের আন্ডারে নিয়ে আসছে বিজ্ঞানী মার্গুলিস। কে বলতো? বিজ্ঞানী মার্গুলিস। আচ্ছা, এখন আমরা এই যে 2টা সুপার কিংডম প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা, তাদের মাঝে আমরা ডিফারেন্স নিয়ে একটু আলোচনা করি। প্রথম যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে তাদের একটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নেই, আর একটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস আছে। একটা কি বলতো? সুগঠিত নিউক্লিয়াস নেই, আর একটা কি? সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান। আচ্ছা, এখন এই যে সুগঠিত নিউক্লিয়াস নেই, তার একটা মাত্র জিনিস আছে, সেটা কি বলতো? ক্রোমাটিন পার্টিকেল বা ক্রোমাটিন জালিকা। সেই ক্রোমাটিন জালিকার মধ্যে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে ডিএনএ। তাহলে দুইজনের মধ্যেই ডিএনএ আছে, বাট এর ডিএনএটা দেখতে বৃত্তাকার বা সার্কুলার। এর ডিএনএটা দেখতে কি বলতো? বৃত্তাকার বা সার্কুলার। এবং এর ডিএনএটা হচ্ছে সূত্রাকার বা লিনিয়ার বা স্পাইরাল শেপ, সুতার মতো দেখতে। ঠিক আছে? তাহলে দুইটারই যেহেতু ক্রোমাটিন পার্টিকেলস আছে, দুইটারই কি আছে? ডিএনএ আছে। বাট দুইটার ডিএনএ দেখতে কি ভিন্ন রকম। একটা ডিএনএ হচ্ছে বৃত্তাকার এবং একটা ডিএনএ কি সূত্রাকার। বুঝা গেছে? ওকে, এবার এই নিউক্লিয়াসটা যে কোষে থাকবে, সেই কোষের
বিভিন্ন অঙ্গাণু বা অর্গানেল থাকবে না। দেখো কোষের মধ্যে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে তাকে বলি আমরা অঙ্গাণু বা অর্গানেল, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম এক্সেট্রা। প্রোক্যারিওটিক যে কোষে থাকবে সেই কোষের মধ্যে অনলি মাত্র রাইবোজোম থাকতে পারবে, অন্য কোনো অঙ্গাণু থাকতে পারবে না, ঠিক আছে। এবং ইউক্যারিওটার মধ্যে সকল অঙ্গাণুই কি থাকতে পারবে। ইউক্যারিওটার আন্ডারে কি বলতো, সকল অঙ্গাণুই থাকতে পারবে। দ্যাট মিনস দুইটাতেই রাইবোজোম আছে। এই যে রাইবোজোম প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল দুই জায়গায় স্থান করে নেয়, এই জন্য রাইবোজোমকে বলা হয়, রাইবোজোমের অপর নাম হচ্ছে কি, রাইবোজোমকে বলা হয় ইউনিভার্সাল অর্গানেল। রাইবোজোমকে আমরা কি বলি বলো, ইউনিভার্সাল অর্গানেল, বা বাংলায় আমরা যেটাকে বলতে পারি সর্বজনীন অঙ্গাণু। ইউনিভার্সাল অর্গানেল বা বাংলায় আমরা যেটাকে কি বলি বলতো, সর্বজনীন অঙ্গাণু। কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, যেহেতু দুইটাতেই রাইবোজোম আছে, বা দুইটা রাইবোজোম আবার ডিফারেন্স আছে। একটা রাইবোজোমকে বলা হয় 70S, আর আরেকটা রাইবোজোমকে বলছি আমরা 80S। এই এস মানে কি, এই এস মানে চিরাচরিত যে একক, সেকেন্ড নয়। এই এস মানে হচ্ছে, এসকে আমরা বলে থাকি ভেদবার্গ ইউনিট। এখন এই যে এস, এস ইজ ইকুয়াল টু কি, ভেদবার্গ ইউনিট। এখন এটারও একটু প্রোনাউন্সিয়েশন খেয়াল করো, আমি স্পেলিং লিখছি কিন্তু SVEDBERG ইউনিট, বাট আমরা প্রোনাউন্সিয়েশনে এসকে সাইলেন্ট রাখবো, সেটা প্রোনাউন্সিয়েশন হবে ভেদবার্গ ইউনিট। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, এই ভেদবার্গ ইউনিট বলতে আমরা কি বুঝি? এই ভেদবার্গ ইউনিট বলতে অধঃক্ষেপণের হার, অধঃক্ষেপণের হার বা রেট অফ প্রিসিপিটেশন, অধঃক্ষেপণের হার বা কি বুঝি বলতো, রেট অফ প্রিসিপিটেশন, অধঃক্ষেপণের হার বা রেট অফ প্রিসিপিটেশন। আচ্ছা, অধঃক্ষেপণ মানে কি? একটা জিনিসকে তুমি যদি অত্যন্ত জোরে ঘুরাইতে থাকো, সেই জিনিসটার যে অংশগুলো আছে সে যদি আলাদা হয়ে যায় এবং নিচের দিকে পড়তে থাকে, সেটাকে অধঃক্ষেপণ বলে। একটু জটিল লাগতেছে, চিন্তা করো। আমি যদি, তোমরা যে দুধের যে ছানাটা থাকে না, দুধের উপরে এই ছানাটা পড়ে, সেই ছানাটাকে যদি একটা চামচ দিয়ে বাড়ি দিতে থাকো, তখন দেখা যাবে যে ছানার যে অংশগুলো আস্তে আস্তে নিচে পড়তে আসে, সেই ছানার অংশগুলো আস্তে আস্তে পৃথক হয়ে নিচে পড়তে আসে। সেই পৃথক হয়ে নিচে পড়াকে বলা হয় অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন, এবং সেই অধঃক্ষেপণের হার বা প্রিসিপিটেশনের হারকেই বলা হয় ভেদবার্গ ইউনিট। সেটা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখা যায় 80S এবং প্রোক্যারিওটার ক্ষেত্রে দেখা যায় 70S। এবার প্রোক্যারিওটিক যে সেলগুলো আছে সেগুলি কোন প্রক্রিয়ায় বিভাজন করে? অ্যামাইটোসিস, যেটা সম্বন্ধে তোমরা পড়ে আসছো যে ক্লাস 8-এ, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এবং ইউক্যারিওটিক সেল কোন প্রক্রিয়ায় কোষ বিভাজন করে? মাইটোসিস এবং মিওসিস। এই যে প্রোক্যারিওটিক সেল, সেটাতে অবাধ শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন ঘটে, আর এটাতে সবাধ শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন ঘটে। হোয়াট ইজ রেসপিরেশন? রেসপিরেশন হচ্ছে আমরা যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি নিঃশ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে, ইনহেল এক্সহেলের মাধ্যমে, সেইটাকে বলা হয় রেসপিরেশন। প্রোক্যারিওটিক যারা আছে তাদের রেসপিরেশনের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন নাই, অক্সিজেনের প্রয়োজন নেই। এই জন্য এদের রেসপিরেশনকে বলা হয় অবাধ শোষণ বা অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। অন্যদিকে যারা ইউক্যারিওটিক, তাদের শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে, এই জন্য তাদের শ্বসনকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন বা সবাধ শোষণ। এই জিনিসটাই আমাদের মূলত প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে ডিফারেন্স, যেটা আমরা দুইটা সুপার কিংডম হিসেবে পড়ে থাকি। তাহলে আজ থেকে আশা করি তোমাদের দুটি সুপার কিংডমের জীবদের মধ্যে বেসিক কী পার্থক্য সেই সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছো।
আশা করি নেক্সট কোনো ক্লাসে এসব রাজ্য সম্বন্ধে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো। ফি আমানিল্লাহ।